এটা তো নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। আপনি কার পয়সাতে তাসনিম জারাকে পপুলারিটি দিচ্ছেন? আরো তাসনিম জারার পপুলারিটি অবশ্যই আছে, অনেক আছে, কিন্তু সরকারি কোনো প্রচারণায় তিনি তো ব্যবহৃত হতে পারেন না, তিনি তো প্রার্থী। নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু নির্বাচন পরিচালনা করা সম্ভব না। আপনাকে মনে করতে হবে যে যেই সমস্ত ডিসি এবং ইউনোরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার থাকেন, তারাই কিন্তু মূলত ওই স্থানের নির্বাচন কমিশনার এবং তারাই আসলে মূল নির্বাচনটা পরিচালনা করেন। তো এরকম যদি হয় যে 300 জায়গার মধ্যে 200 জায়গায় তারা ভুল করেছেন, তার মানে তো এই ডিসিএসপিরা নির্বাচন ব্যবস্থাটা এখন পর্যন্ত বুঝছেনই না, নিয়মগুলো তারা নিজেরাই বুঝছেন না, তাহলে প্রার্থীরা কিভাবে বুঝবেন, কিভাবে মানবেন? আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই দৃঢ় অবস্থান আবারও স্পষ্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুশোচনা না থাকায় এই মুহূর্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার সুযোগ দেখছেন না। এই বার্তা তিনি যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিকের কাছেও তুলে ধরেছেন। নির্বাচনের প্রস্তুতির মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি করেছে পোস্টাল ব্যালট ব্যবস্থা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক ব্যক্তির হাতে একসঙ্গে অনেক ব্যালট পেপার দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে মোট ভোটারের প্রায় 1/3 তরুণ জনগোষ্ঠী যদি সক্রিয়ভাবে ভোট কেন্দ্রে যায়, তাহলে নির্বাচনের ফল যে কোনো দিকে মোড় নিতে পারে। নির্বাচন ঘিরে সরকারের দৃঢ় অবস্থান, রাজনৈতিক দলগুলোর আশঙ্কা এবং তরুণ ভোটারদের ভূমিকা সব মিলিয়ে সামনে দাঁড়িয়ে আছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নির্বাচন কি আস্থা ও গ্রহণযোগ্যতার নতুন মানদণ্ড স্থাপন করতে পারবে? সেই বাস্তবতাই খতিয়ে দেখব আমরা। দর্শক, আমি ফারদাস জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। রাজনীতি ও নির্বাচন এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে আমার সঙ্গে যুক্ত হবেন 3 জন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। আমাদের সঙ্গে আরও আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক এনসিপি। দর্শক, জানিয়ে রাখতে চাই আমাদের সঙ্গে জুমে যুক্ত হবেন আজিজুল বাড়ি হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আলোচনাটা শুরু করতে চাই ডাক্তার আব্দুল নূর তুষার আপনাকে দিয়ে। যেমনটি বলছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনা করা হচ্ছে রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেখছি যে শুরুতেই পোস্টাল ব্যালট নিয়ে এক ধরনের বিতর্ক শুরু হয়েছে। পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও তদারকিতে নির্বাচন কমিশনের গাফিলতি দেখছেন কি? শুরু থেকে গাফিলতি আছে। পোস্টাল ব্যালটের পাইলট করা উচিত ছিল। পোস্টাল ব্যালটে ভোট নিয়ে সেই ভোট কতদিনের মধ্যে কিভাবে বাংলাদেশে পৌঁছায়, কিভাবে তারা গুনবেন, প্রার্থীরা মার্কা দেখে ভোট দিবেন নাকি ব্যক্তিকে ভোট দিবেন, এই বিষয়গুলি আসলে খুব পরিষ্কারভাবে বলা উচিত ছিল এবং রাজনৈতিক দলগুলো এগুলো জানা দরকার ছিল। আমরা যে ঘটনাটি দেখেছি সেটি হচ্ছে যে একটি দেশে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা বলে পরিচিত একজনের বাড়িতে বা তার কাছে অনেকগুলি পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে এবং আরও একটি জায়গাতে আমি হ্যানা ভোটের ব্যালটও দেখেছি, আজকেই দেখেছি। তো এই যে বিষয়গুলি, এগুলি আসলে পুরো বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই নয়, পোস্টাল ব্যালটে যারা ভোট দিচ্ছেন তারা অনেকগুলি মার্কা সেখানে আছে, কিন্তু এখনো তো প্রার্থী ঠিক হয় নাই কোন আসনে কে দাঁড়িয়েছেন, তাহলে ভোটটা তারা কিভাবে দিচ্ছেন এবং কিভাবে এই ভোটটা মানে বাংলাদেশে এসে পৌঁছবে এবং এই ভোটগুলি গোনাগুনতি কিভাবে শেষ করা হবে এবং এগুলি আগে চলে আসলে সেগুলি কোথায় সংরক্ষণ করা হবে, এরকম নানান প্রশ্ন কিন্তু রয়েছে। তো সেই প্রশ্নগুলির কোনো সদুত্তর না দিয়েই পোস্টাল ব্যালট অন্যের বাড়িতে আবিষ্কৃত হওয়া এবং সেই ব্যালটে আবার মার্কাগুলো যেভাবে সন্নিবেশিত হয়েছে সেটা নিয়েও আপত্তির জায়গা রয়েছে। হাত পাখা, দাড়িপাল্লা এবং শাপলা কলিকে পাওয়া যাচ্ছে উপরের সারিতে, আর ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে মাঝখানে কোনো একটি জায়গায়। আমার নিজেরই খুঁজে পেতে বেশ কষ্ট পেতে হয়েছে। তাহলে সাধারণ ভোটারদেরও আমার ধারণা যে একই রকম কষ্ট হবে, মার্কা খুঁজতে হবে। তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয়েছে যে স্বচ্ছভাবে হচ্ছে না। আর পোস্টাল ব্যালটের কাহিনী কিন্তু সারা পৃথিবীতেই কোথাও প্রশ্নহীন না। আপনার নিশ্চয়ই মনে আছে যে অ্যাল গোরের নির্বাচনের সময় পোস্টাল ব্যালট নিয়ে কথা উঠেছিল এবং বাইডেনের নির্বাচনের সময় এখন যিনি প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি অভিযোগ করেছিলেন যে পোস্টাল ব্যালট ঠিক মতো গোনা হচ্ছে না এবং পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগও করেছিলেন। তিনি বলেছিলেন যে বিভিন্ন প্রার্থীর পক্ষের লোকেরা মানুষের পোস্টাল ব্যালট কালেক্ট করে নিজেরাই সেটাকে
পূর্ণ করে পাঠিয়ে দিচ্ছে এবং প্রত্যেক একসাথে। বিন্যাস নিয়েও কিন্তু বিএনপির অভিযোগ রয়েছে, এবং সেটা কি সঠিক প্রক্রিয়া এই অনুসরণ যে করে একজনের হয়নি? বাসায় অনেকগুলি ব্যালট পাওয়া গেল, হতেও পারে যে উনি আসলে এই ব্যালটগুলি সংগ্রহ করেছেন এবং তারপরে ভোটারদের নামে নিজেই এটা পূর্ণ করে ভোটারদের অবশ্যই সমর্থন থাকবে অথবা থাকবে না আমি জানি না, কিন্তু উনি কাজটা করবেন। এখন ধরেন কেউ যদি আমার কাছে পোস্টাল ব্যালট থাকে তারটা, এবং আমি যদি তাকে গিয়ে বলি ভাই এখানে ভোটটা দাও, সম্পর্কের খাতিরে হোক যেমনি হোক উনি কিন্তু দিয়ে দিবেন। তো এইরকম একটা অবস্থা যদি হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে আমি মনে করি যে পুরো বিষয়টা খুবই ফিশি, ইংরেজিতে এটাকে ফিশি বলে, আর বাংলায় বলে যে রহস্যজনক, আর ইদানিং যে ভাষা খুব পপুলার হয়েছে সেই ভাষায় বলতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। যদি বিশ্বাসযোগ্যতার প্রশ্ন রাখি, নির্বাচন কমিশনের সার্বিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করবে কিনা? নির্বাচন কমিশনের প্রক্রিয়া তো নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকে দেখলাম সচিব সাহেব বলছেন 380টা অভিযোগ তারা নিষ্পত্তি করেছেন আপিলে, তার মধ্যে 277টা ঠিক হয়ে গিয়েছে। মানে 277টা জায়গাতে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যে মনোনয়নপত্র গ্রহণ করেন বা বাতিল করেছিল সেটা ভুল করেছিল। এখন ভুলের পরিমাণ কি করে 75% হয়? ভুলের পরিমাণ 10%, 20% পর্যন্ত আমরা ধরতে পারি যে যতগুলি মনোনয়নপত্র এরকম এসেছিল তাতে করে যারা প্রত্যাখ্যাত হয়েছেন এদের মধ্যে 20% পর্যন্ত এটা হতে পারে ভুল। 75%ই তারা ভুল সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। এরাই তো আবার নির্বাচন আয়োজন করবেন, বিভিন্ন এলাকাতে নির্বাচনের তদারকি করবেন। একটা মনোনয়নপত্র দেখে বুঝেন না কোনটা বৈধ আর অবৈধ, এরকম লোকজন মনোনয়নপত্র বাছাই যাচাই করেছে, এটাও ঠিক গ্রহণযোগ্য না। আর এর মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের বিধি লঙ্ঘন করার বিষয়ে নানান রকম কথাবার্তা বলছেন। একটু আগে আমি একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওতে আমি দেখলাম একজন প্রার্থী স্বতন্ত্র তাসনিম জারা নূরজাহান মুর্শিদের পাশে দাঁড়িয়ে শুটিং করছেন একটা গানের। এখন এই গান নিশ্চয়ই সরকারিভাবে অথবা কোনো ফান্ড দিয়ে এটা শুট করা হচ্ছে, এই গানটা নিশ্চয়ই প্রচারিত হবে, সেখানে জাগো বাংলাদেশ, বাংলাদেশ জাগো এই টাইপেরও কথাবার্তা রয়েছে। এখন ধরেন জেগে উঠলো, জেগে উঠে শুধু তাসনিম জারার ছবি দেখবে কেন ওনার এলাকার প্রার্থীরা, এবং একজন উপদেষ্টা তার পাশে দাঁড়িয়ে থাকবেন? এটা তো হওয়া উচিত না। এটা তো নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। আপনি কার পয়সাতে তাসনিম জারাকে পপুলারিটি দিচ্ছেন? আরো তাসনিম জারার পপুলারিটি অবশ্যই আছে, অনেক আছে, কিন্তু সরকারি কোনো প্রচার প্রচারণায় তিনি তো ব্যবহৃত হতে পারেন না, তিনি তো প্রার্থী। আমি স্টার নিউজ বলে একটা সাইটে আমি একটু আগে এটা শুটিং এর ভিডিও দেখেছি, যেখানে নূরজাহান মুর্শিদের পাশে আরো অনেক মেয়েদের সাথে তিনিও দাঁড়িয়ে আছেন, একেবারে নূরজাহান মুর্শিদের পাশে। কেন উপদেষ্টা কাউকে পাশে দাঁড় করিয়ে, একজন প্রার্থীকে দাঁড় করিয়ে গান গাইবেন বা গানের ভিডিও করবেন? বাংলাদেশকে জাগানোর জন্য আর লোকজন নাই নাকি? প্রার্থী দরকার। তো এইটাও তো মনে করি নির্বাচনী আচরণ বিধির একটা সুস্পষ্ট লঙ্ঘন। এটা কি তারা করতে পারেন? এবং এটাও কি বলা সম্ভব কে পাস করবে, কত পাস করবে? সম্ভবত কেউ কেউ মন্ত্রী হবে, মন্ত্রী তো যে কোনো দল থেকে যে কেউ হতে পারে। কেউ তো এসে বলতে পারে না যে ইট ইজ ওয়েল প্ল্যান্ড, ইট ইজ মেটিকুলাস, অ্যান্ড দেন মেনি অফ দেম উইল বি ইলেক্টেড অ্যান্ড মেবি সাম উইল বি মিনিস্টার্স। আপনি এটা বলতে পারেন? মিনিস্টার হওয়ার সম্ভাবনা তো ওরও আছে, যে কারো আছে, যারা নির্বাচন করবে সবার মিনিস্টার হওয়ার সম্ভাবনা আছে। আপনি শুধু এইটা বলবেন কেন যে তরুণরা শুধু মিনিস্টার হবে? মিনিস্টার যে নির্বাচিত হবে তাদের মধ্যে থেকে দল এবং জোট ঠিক করবে কে মন্ত্রী হবে এবং হবে না। এই কথাগুলির মধ্যেই কিন্তু এক ধরনের আচরণ বিধি লঙ্ঘন রয়েছে, এবং সেটা নিয়ে তারা কোনো কথাবার্তা বলছেন না। নির্বাচনের আগে কোনো দায়িত্বশীল ব্যক্তি যাদের নিরপেক্ষ থাকার কথা তারা কোনো একটি পক্ষের দিকে বক্তব্য দিতে পারেন না। আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত স্মৃতির কথা বলি। আমি একটা নির্বাচন করেছিলাম একটা আন্তর্জাতিক সংগঠনে। সেখানে জেলার গভর্নর সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা চাকরি করে এমন কাউকে, কাজ করে এমন কাউকে ভোট দিও না, কারণ আমার প্রতিপক্ষ ছিল বেকার, কাজ করতো না। উনি কেন বললেন জানেন? উনি আবার ব্যাখ্যা করছেন যে চাকরি করে, কাজ করে, সে তো অফিস করবে, তার পেশা আছে, সে তোমরা এমন কাউকে করবা নির্বাচিত যার পিঠে চাপড় দিয়ে তোমরা কথা বলতে তার মানে পারো। কারসাজি অনেক অভিনব প্রক্রিয়ার মধ্য দিয়েও হতে পারে। হ্যাঁ, সেটা পরিপূর্ণ কারসাজি ধন্যবাদ ছিল। এবং আমি জানাচ্ছি আপনাকে ওইটার আব্দুল আউটকামটা লতিফ বলি। সেই গভর্নর সাহেবকে ওই সিলেটে হয়েছিল ইলেকশনটা, সিলেটবাসী এমন ধাওয়া দিয়েছিল গভর্নর সাহেব গাড়ি নিয়ে পালাবেন নাকি ব্যালট নিয়ে পালাবেন উনি বুঝতে পারেন নাই। জি, এমনকি ধন্যবাদ ওনার জানাচ্ছি। হোটেলের রুমে জনগণ গিয়ে মানে ওই সংগঠনের লোকেরা গিয়ে হোটেলের রুমে দরজার উপরে ঝাল ঝেড়েছিল। তো গভর্নর সাহেব কোথায় হারিয়ে গেছেন আমি জানি না, কিন্তু আমরা টিকে আছি। কারণ কেউ টিকে থাকা এবং না থাকার পেছনে যোগ্যতা কাজ করে, ওই কারচুপি কাজ করে একদম না। স্পষ্ট আপনার বক্তব্য, ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা জুমে যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিজুল বাড়ি হেলাল। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের বিতর্ক আমরা দেখছি, ইতিমধ্যে বিএনপির তরফ থেকেও প্রত্যেক বিন্যাস নিয়ে এক ধরনের অভিযোগ দেওয়া হয়েছে। এটি কি শুধুই কারিগরি ত্রুটি হিসেবে দেখছেন, না এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন? দেখুন, পোস্টাল ব্যালটের সম্বন্ধে আমরা যে বক্তব্যগুলো দিয়েছি এটা
কারিগরি ত্রুটি আপনি কিভাবে বলবেন যে এটা তো কোনো উদ্দেশ্যমূলক ভাবে দিতে পারে, যদি অ্যালফাবেটিক্যালি দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আপনি দেখছেন যে যেভাবে দিয়েছে মনে হচ্ছে কিছুটা অ্যালফাবেটিক্যালি, আবার কিছুটা দেখলাম যে বিএনপির আপনার যে প্রতীকটা ধানের শীষ সেটা মাঝখানে দিয়েছে, আর প্রথমে দিয়েছে দাঁড়িপাল্লার এটা, তারপরে আরো অন্য প্রতীকগুলো। তা এই জিনিসটা আসলে তুষার ভাই যেটা বলছিল যে এটা ঠিকই যে আপনার ভোট তো এখনো শুরু হয়নি, কিন্তু প্রার্থিতা চূড়ান্ত হয়নি। প্রার্থিতার মনোনয়নপত্র এখনো বাতিলের এবং যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত রয়ে গেছে, চূড়ান্ত প্রার্থিতা এখনো দেওয়া হয়নি। আগের থেকে মানুষ কিভাবে ভোট দিচ্ছে আমি এটা বুঝলাম না। আর সেকেন্ড, আমি প্রথম যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখেন এই পোস্টাল ব্যালট নিয়ে আমি একবার মালয়েশিয়া গেছিলাম এই পোস্টাল ব্যালটের সময়, আমি আমার চিকিৎসার জন্য। সেখানে আমি দেখলাম যে মালয়েশিয়ায় কিন্তু আমাদের শ্রমজীবী মানুষ অনেকে রাবার বাগানে চাকরি করে, আরো অনেক কষ্টকর পেশায় কাজ করে, এবং মধ্যপ্রাচ্য এরকম কষ্টকর পেশায় কাজ করে। সেখানে তাদের একটা মালিক থাকে, সেই মালিক তাদেরকে দেখাশোনা করে। এখন ওই মালিক বলছে যে তোদের নামে যে সমস্ত পোস্টাল ব্যালট আসবে এটা আমার কাছে দিবি, কারণ ওই পোস্টাল ব্যালট আনতে যে মোবাইলে যে কারিগরি জিনিসগুলো লাগে এগুলো শ্রমজীবী মানুষ এত ভালো বোঝে না, এটা ওই মালিক এটা করে দেয়। তার কাছে যখন ব্যালটটা আসে, ব্যালটটা আবার মালিক নিয়ে যায়, তিনি ইচ্ছা মতো তার প্রার্থীকে, তার পছন্দের মার্কাকে ভোট দিতে পারে, যেটা বাহারাইনে আমরা ধরা পড়েছে আমি দেখলাম। অতএব এইটা আমাদের নির্বাচন কমিশন বা আমাদের বিশেষজ্ঞগণের উচিত ছিল যে এই জিনিসটা ভাবা, যে দেখেন আপনি সৌদি আরবে একজন কফিল থাকে, ওই কফিলের যদি বলে তোমার সব ব্যালট আমার কাছে দিবা, তোমরা যারা আমার আন্দারে কাজ করো, এবং ওই কফিলকে যদি কেউ কিনে নেই টাকা দিয়ে, তাহলে কিন্তু উনি ওই ভোটটা নিজেই সিললে বলে এবার তোমার মোবাইল দিয়ে তুমি পাঠাও। মালয়েশিয়ায় একই জিনিস হবে, দুবাইতেও একই জিনিস হবে, আরব আমিরাতে, বিভিন্ন জায়গায় যেখানে শ্রমজীবী মানুষ বেশি, আমাদের দেশ থেকে শ্রমজীবী মানুষ বেশি যায়, তারা কিন্তু এই যে আপনার ইন্টারনেটের এই বিষয়গুলো বা ডিজিটাল এই বিষয়গুলো ভালো বোঝে না, তাদের মালিকের উপর নির্ভর করছে। আমি এই জন্য বলেছিলাম যে পোস্টাল ভোটে তো ভোটার যে মালয়েশিয়ার রাবার বাগানে চাকরি করে, তাকে যদি বলা হয় তুই ব্যালটটা আমাকে দিবি, তাহলে তো চাকরিটা থাকবে না, ও তো ব্যালট দিয়ে দিবে, আর ওর তোর এইসব নির্বাচনে এত চিন্তা ভাবনা নেই। তখন ওই মালিক ব্যালটে আপনার ইচ্ছা মতো সিল দিয়ে পাঠিয়ে দেবে। এটা একটা অ্যানামলিজ আমি দেখলাম। এটা আজিজুল বারী হেলাল, আপনি এই বিষয়টি আসলে রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে এমনটি মনে করছেন? আমি মনে করি যে বিন্যাসটা করা হয়েছে ভোটার আপনার ব্যালটে, এই বিন্যাসটা কিন্তু কোনো একটা নিয়ম মেনে করা উচিত ছিল। যদি অ্যালফাবেটিক্যালি করতেন বা রাজনৈতিক দলের নাম অনুসারে অথবা প্রতীকের নাম অনুসারে কোন একটা নিয়ম। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল। পরবর্তী অংশ প্রশ্ন নিয়ে আবারও আপনার কাছে ফিরবো। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল মাহমুদ শান্ত। এই যে আমরা দেখছি যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক চলছে এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও যদি সত্য হয় তাহলে আসলে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন নিশ্চয়ই ওঠে। সেই জায়গা থেকে প্রতীক বিন্যাস নিয়েও রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করছে, সব মিলিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এই নির্বাচন কেন্দ্রিক নির্বাচন কমিশনের যে অদক্ষতা, অযোগ্যতা এবং তাদের অসৎ উদ্দেশ্যর ঘাটতি, এটা অনেকগুলো জায়গায় আমরা লক্ষ্য করছি। যেমন পোস্টাল ব্যালটের এই বিন্যাসের ক্ষেত্রে যে আলাপটা আসছে, সেটা হচ্ছে যে এটা তাদের, আমি যেটা সবচেয়ে বড় সমস্যা মনে করি, সে নির্বাচন কমিশনের কাছে যখন কোনো অভিযোগ আসে, যেমন এই ধানের শীষের মার্কআপ বিন্যাসের ক্ষেত্রে একটা অভিযোগ আসছে, দেখবেন যে শাপলা সেটা প্রথম পৃষ্ঠাই নাই, সেটা পরবর্তী পেজে সেই মার্কাটা আছে। এই যে আলাপগুলো যখন আসে, যখন এই কথাগুলো আসে, তো নির্বাচন কমিশনের কিন্তু এই জিনিসগুলো রেসপন্স করা উচিত, যে আসলে কিসের ভিত্তিতে আমি কিভাবে এই জিনিসটা বিন্যাস করেছি, সেটা অ্যালফাবেটিক্যালি হলে তাহলে সেটা কীরকম ব্যাখ্যাটা দেওয়া উচিত। আবার দ্বিতীয় যে জায়গাটা এখানে আসছে সেটা হলো এই যে নির্বাচন কমিশন আপিলের যে নিষ্পত্তির জায়গাটা, তুষার ভাই রেসপন্স করেছে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুতর একটা বিষয়, যে যারা একটা জেলার প্রধান যে রিটার্নিং অফিসার তিনি কিন্তু ডিসি থাকেন, এবং উনি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু নির্বাচন পরিচালনা করা সম্ভব না। আপনাকে মনে করতে হবে যে যেই সমস্ত ডিসি এবং ইউনোরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার থাকেন, তারাই কিন্তু মূলত
ওই স্থানের নির্বাচন কমিশনার এবং তারাই আসলে মূল নির্বাচনটা পরিচালনা করেন। তো এরকম যদি হয় যে 300 জায়গার মধ্যে 200 জায়গায় তারা ভুল করেছেন, তার মানে তো এই ডিসিএসপিরা নির্বাচন ব্যবস্থাটা এখন পর্যন্ত বুঝছেনই না, নিয়মগুলো তারা নিজেরাই বুঝছেন না, তাহলে প্রার্থীরা কিভাবে বুঝবেন, কিভাবে মানবেন? এবং এই ডিসিদেরকে তাহলে সঠিকভাবে নির্দেশনা দেওয়া হয় না, কিভাবে যাচাইটা করবে সেই প্রক্রিয়াটা তারা বলেন না। এবং আচরণবিধির ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, তারা এমন কিছু আচরণবিধি করেছে যেই আচরণবিধিগুলো তারা নিজেরাও এটাকে ইমপ্লাই করতে পারবে না, এটাকে মনিটর করতে পারবে না। যেমন প্রার্থীরা কোনো ধরনের কোনো অনুষ্ঠান সভা করতে পারবে না, কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা অহরহ তারা হচ্ছে সভা অনুষ্ঠান করছে। এবং ডিসিএসপিদের সাথে আমরা যখন কথা বলছি তারাও আসলে বিষয়টা, কারণ তারা তো প্রিভিয়াস নির্বাচনগুলোতে অভ্যস্ত, সেখানে হয়তো এই জিনিসগুলো ছিল। তো একটা সমন্বয় দরকার ছিল যে যতটুকু ক্যাপাসিটি আছে সে অনুযায়ী নিয়মগুলো করা। সেখানে অনেক ধরনের ফারাক দেখেছি, তারা অনেক বার সেট করেছে কিন্তু সেগুলো তারা ইমপ্লাই করতে পারছে না। অনেক বড় বড় দলের নেতারা দেখেছি যে তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন, বিশেষ অতিথি হচ্ছেন, কিন্তু এটা কিন্তু নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তার মানে আমার মূল আলাপ যেটা সামগ্রিকভাবে সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের প্রতীক বরাদ্দের, প্রতীকের অ্যালোকেশনের জায়গাটা বলেন, ডিসিদের যে বাছাই প্রক্রিয়ার জায়গাটা বলেন, প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ যোগ্যতার মানে অযোগ্যতার প্রমাণ তারা দিয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা সেটা আমরা একবারে নির্বাচন কমিশন আরো 6 মাস আগে থেকে দেখেছি যে তাদের বিরুদ্ধে যখন কোনো ধরনের কোনো অভিযোগ আসে, যখন কোনো ধরনের কোনো আপত্তি আসে, তারা সেটাকে কমপ্লিটলি এড়িয়ে যান এবং তারা অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন যে এটা এক ধরনের, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হবে, একটা গ্যাঞ্জাম লাগবে, এটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলাপ হবে, তারা সাথে সাথে রেসপন্স করেন। এই পোস্টাল ব্যালট যেটা গিয়েছে, যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা কি আসলেই ব্যালট কিনা এটা তো নির্বাচন কমিশন পরিষ্কার করতে হবে। সেটা গেলে তাহলে কার মাধ্যমে গেল, সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যে কার দায়িত্বহীনতা ওখানে তৈরি হয়েছে, কে একজনকে দিল। যেমন আমরা এর আগেও দেখেছি, যেমন আমরা যখন শাপলা প্রতীক চেয়েছিলাম শুরুতে, সে শাপলা প্রতীক দিবে না। তো এটা দিবে না কেন, সেই ব্যাখ্যাটাও সে দিবে না। মানে 6 মাস যাবত বা 3 মাস যাবত সে কোনো ধরনের কোনো ব্যাখ্যা দিবে না, সে দিবে না কিন্তু সে ব্যাখ্যাও করবে না। তো এরকম ভাবে আমাদের এখনো যে অসঙ্গতি তৈরি হচ্ছে, সেটা বিএনপির পক্ষ থেকে আসছে, জামাতের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, কিংবা সিভিল সোসাইটি থেকে বিভিন্ন ধরনের অসঙ্গতিগুলো আসছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা অবাক হচ্ছি যে সে কোনো ধরনের ব্যাখ্যা দিকে যাচ্ছে না, কেন কোন জিনিসটা হচ্ছে এটা ব্যাখ্যা দিলে কিন্তু মানুষের মধ্যে আস্থা তৈরি হয়। এই ধরনের বিষয় যদি চলতে থাকে, যে নির্বাচন নিয়ে যদি এই ধরনের ধোঁয়াশা চলতে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহী তৈরি হবে। তখন মনে হবে যে না, এখানে সামথিং হ্যাপেন কিনা, এখানে কিছু ঘটতেছে কিনা, আমাদের ভোটগুলো কাজে লাগবে কিনা, এই বিষয়গুলো ঘটবে। আমি শুধু একটা জায়গায় একটু হেলালবের সাথে স্লাইটলি ডিফার করব, সেটা হচ্ছে যে যারা বিদেশে যারা প্রবাসী শ্রমিক শ্রেণী আছে, আমার যেটা বোঝাবুঝি, বিদেশের মাটিতে যারা কাজ করেন ভিনদেশি ভাষায় এবং ওখানে যারা কাজ করেন এবং গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে তারা যথেষ্ট গণতন্ত্র এবং নিজেদের ভোটাধিকার নিয়ে যথেষ্ট সচেতন, তারা সে বিষয়ে আন্দোলন সংগ্রামও করেছেন। তাদেরকে যে মালিকরা ভোট কিনে ফেলতে পারবেন বিষয়টা এরকম না, তবে এই তাদেরকে যেন কেউ কোনো ধরনের ম্যানিপুলেট না করতে পারে, সেই জিনিসটা নিশ্চিত করার দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের, এবং সেই বিধিটা পরিষ্কার রাখার দায়িত্ব, যেখানে নির্বাচন কমিশনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা বিরতির সময় হয়েছে, পর্যায়ে একটু প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। যেমনটি আমরা জানি যে জামায়াত সহ 11 দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন জটিল আকার ধারণ করেছে, সে বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফয়সাল মাহমুদ শান্ত, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন জটিল আকার ধারণ করেছে 11 দলীয় জোটে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? আরও একটি প্রসঙ্গ যুক্ত করে ছোট করে দুটো প্রসঙ্গে শুনবো, সেটি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে থাকতে না পেরে জামায়াতের সাথে জোটভুক্ত হয়ে ক্ষমা চেয়েছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু। এনসিপি যে জামায়াতের সাথে যুক্ত হলো, আপনারা কি তৃপ্ত না অনুতপ্ত? ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দলের 11 দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা হয়েছে যে আমাদের এখানে আমরা শুরু থেকে যেটা বলছি যে এই 11 দলীয় জোটটা হচ্ছে কোনো ধরনের মানে একটা কোনো আদর্শিক জায়গা থেকে বা আদর্শকে কেন্দ্র করে আসলে জোটটা তৈরি হয় নাই। এখানে বহু বিরোধী পক্ষ একসাথে এই জোটের মধ্যে এসেছে, যেমন বিশেষ করে ইসলামী আন্দোলন এবং হেফাজতের যে অংশটা যারা আছেন, এদের দীর্ঘদিন যাবৎ জামাতের বিষয়ে তাদের একটা ক্রিটিক্যাল পজিশন ছিল, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা একটা সামগ্রিক বাংলাদেশের সংস্কার এবং একসাথে একটা বড় দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একত্রিত হয়েছে।
তো হওয়ার ক্ষেত্রে যে জটিলতাটা হয়েছে, যে একত্রিতটা হয়েছে যখন, তখন তাদের আসলে একটা মৌলিক কনসার্ন ছিল যে আমরা বাংলাদেশ বিনির্মাণে একসাথে সবাই মিলে কাজ করব। কিন্তু ইলেকশনে কার কি ধরনের আসন ভাগাভাগি হবে বা কিভাবে কে কত আসন ইলেকশন করবে, এটা যেহেতু নির্ধারিত হয় নাই। জামাতের এক ধরনের এক্সপেকটেশন ছিল যে জামাত যেহেতু তুলনামূলকভাবে এই জোটের মধ্যে সবচেয়ে বড় দল এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির পরে সবচেয়ে বড় দল, সেই জায়গা থেকে জামাতের একটা ধারণা ছিল যে সে আসলে আসনগুলো বিন্যাস করবে এবং তার জায়গা থেকে সে লিডিং করবে এবং সে অনেক বেশি আসনে ইলেকশন করবে, বাকিরা কম আসনগুলোতে ইলেকশন করবে। আবার চরমনাইয়ের বা ইসলামী আন্দোলন যারা, তাদের একটা জায়গা ছিল যে তাদের প্রত্যেকটা এলাকাগুলোতে কর্মী আছে এবং তারা অনেক বড় ইডিওলজিক্যাল একটা দ্বন্দ্ব চলছে, পজিশন স্যাক্রিফাইস করে আসছে, সেই জায়গা থেকে তাদেরও একটা বেশি আসন ইলেকশন করার একটা জায়গা। এখন এখানে আমি জাস্ট সংক্ষেপে শেষ করি, সেটা হচ্ছে যে জামাত চিন্তা করছে যে দাঁড়িপাল্লা মার্কাটা যেহেতু অনেক বহুল পরিচিত বাংলাদেশের প্রেক্ষাপটে, সেহেতু বেশি দাঁড়িপাল্লা ইলেকশন করলে তাদের জোটের ভালো করার সম্ভাবনা আছে। আবার চরমনাই বা অন্যান্য দলগুলো চিন্তা করছে যে আমাদের যেহেতু উচ্চকক্ষের একটা বিষয় আছে, যত বেশি আসন ইলেকশন করা যাবে সেখানে ফেল করলে উচ্চকক্ষে আসন আর একটি প্রশ্ন ছিল, এখন এই জায়গা থেকে একটা টানাপোড়েন চলছে। বাট আমরা মনে করছি যে বিশেষ করে টানাপোড়েনটা ওই ইসলামী আন্দোলন জামাতের আসনগুলো নিয়ে। এনসিপি এখানে 30 আসন ইলেকশন করছে, মোটামুটি এই বিষয়ে সবারই একটা সম্মতি আছে, খুব বেশি জটিলতা নাই। তবে আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, আমি ওইটা আসছি, মুজিবুর রহমান মঞ্জু ইতিমধ্যে জামাত জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন, এনসিপি কি তৃপ্ত না অনুতপ্ত? এনসিপির জায়গা থেকে একেবারেই যদি খোলামেলা বলি, কোনো ধরনের ভনিতা ছাড়াই, যে সেটা হচ্ছে যে এনসিপিতে এখানে দুই ধরনের ফিলিং এখানে আছে জোটভুক্ত হওয়ার ক্ষেত্রে। এনসিপি শুরু থেকেই চেষ্টা করছিল যে সে একটা নতুন রাজনীতি এবং এককভাবে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে দাঁড়ানোর, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এস্টাবলিশমেন্ট সবকিছুর সাথে এনসিপি ফাইট করে আসলে শেষ পর্যন্ত তার একটা বৃহৎ শক্তির সাথে সমঝোতা করতে হয়েছে। সেই জায়গা থেকে এনসিপির ভিতরেও এক ধরনের অসন্তোষ ছিল এবং পাশাপাশি আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে এনসিপি মনে করছে যে এটাই আসলে এখনকার সিদ্ধান্ত সঠিক। জনাব আব্দুল নূর তুষার, জামায়াতের আমির ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলে ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় তৈরি হয়েছে এবং দলটি প্রশ্ন তুলেছে জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায় কিনা। এই যে প্রকাশ্য সংশয়, সেটি কি ইসলামী রাজনীতির বিভাজনকে বোঝাচ্ছে? না, এটা নির্বাচনী জোটের বিভাজনকে বোঝাচ্ছে এই জন্য যে তাদের তো কোনো আদর্শিক ঐক্য নাই। অতএব তারা ক্ষমতায় গেলে কে কার কেমন রোল হবে, কে কয়টা মন্ত্রিত্ব পাবে, কে কয়টা সিট পাবে, এগুলো নিয়ে চিন্তিত। যে কারণে তারা চিন্তিত হয়েছেন যে যদি জাতীয় সরকার তৈরি করে বিএনপির সঙ্গে এক ধরনের জাতীয় পার্টির রোলে জামাত ইসলাম চলে যায়, তাহলে এই ইসলামী আন্দোলনের নেতাদের মন্ত্রিত্বের কি হবে, কিংবা তাদের ক্ষমতার ভাগবাটোয়ারার কি হবে। ওনারা তো শুরুতেই বলেছেন যে এটা তো আদর্শিক ঐক্য না, এটা নির্বাচনী সমঝোতা। নির্বাচনী সমঝোতা কি জিনিস? আসনের ভাগাভাগি, আর কিচ্ছু না। তারা একই রকম চিন্তাও করেন না, তারা একই ধরনের লক্ষ্যে তাদের রাজনীতিও করেন না। ইসলামী দলগুলোর আদর্শে বিভাজন কেন? কারণ ধর্ম পালন এক ধরনের কথা, আর ধর্মীয় রাজনীতিতে তো এক ধরনের রাজনীতিও থাকে, পলিটিক্যাল ডিফারেন্সেস থাকে। যেমন ধরেন এই দলগুলি যদি নির্বাচনে জেতে, তাহলে কিভাবে এই আইন প্রযুক্ত হবে, কিংবা কিভাবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে সংযুক্ত করে এক ধরনের শাসন ব্যবস্থা তৈরি করা হবে, এই ব্যাপারে তো তাদের মধ্যে কোনো ঐকমত্য হয় নাই। এই দলগুলি কিন্তু তারা তাদের মতো করে চিন্তা করে যে কিভাবে তারা এটাকে প্রযুক্ত করবেন। তাদের তো কোনো কমন পলিসি অ্যান্ড প্রিন্সিপাল নাই। তাদের সঙ্গে আমাদেরও তো মিল আছে। আমরা মুসলিম না? আমরাও মুসলিম, আমরাও ধর্মীয় আদর্শে বিশ্বাস করি, আমরাও মনে করি ধর্ম পালন করা স্রষ্টার নির্দেশ এবং যেভাবে পারবেন স্রষ্টার নির্দেশ পালন করার জন্য চেষ্টা করবেন। তো সেই জায়গাতে তো আমাদের মিল আছে। কিন্তু এখন ধরেন আমি যদি গিয়ে নির্বাচনী জোটের মধ্যে থাকতাম, তাহলে কি আমার মনের সাথে ইসলামী আন্দোলনের নেতাদের মনের মিল থাকতো? নাও তো থাকতে পারতো। অতএব ঘটনাটা এইভাবেই ঘটেছে। রাজনীতির জায়গায় রাজনীতি, যেখানে আসলে ভোট ভাগাভাগি হচ্ছে, আসন ভাগাভাগি হচ্ছে, ক্ষমতার ভাগাভাগি হচ্ছে। কিন্তু আপনি যেভাবে প্রশ্ন করছেন যে ইসলামী জোটের মধ্যে কেন আলাদা হয়, কারণ তারা তো ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হন নাই, তারা তো ইলেকশনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল নূর তুষার। আমরা এবার জুমে যুক্ত হতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিজুল বাড়ি হেলাল। জনাব আজিজুল বাড়ি হেলাল, নিশ্চয়ই আপনি আমাদের আলোচকদের বক্তব্য শুনেছেন। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইস্যুটি সামনে এনেছে, যে জামায়াত আমির যে ঐক্যবদ্ধ সরকার গঠনের কথা বলছে, সেটি কি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি ভবিষ্যতে আমরা একটি সুবিধাবাদী রাজনীতির নজির করতে যাচ্ছি?
দেখেন, এটা আপনি দুইভাবে বিচার করতে পারেন। বিএনপিও কিন্তু বলেছে যে আমরা নির্বাচনে জয়লাভ যেই করি না কেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব। তো সেটা হলো আপনার আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশ গঠনের স্বার্থে আমাদের ঐক্যের প্রয়োজন, এই জন্য ঐক্যবদ্ধভাবে একটি সরকার গঠন করব। এখন ইসলামী আন্দোলন বা জামাতে ইসলাম যেটা করছে, তাদের যদি এরকম কোনো উদ্দেশ্য থেকে থাকে যে সুবিধাবাদের বিজয়ের জন্য তারা জাতীয় সরকার গঠন করবে, এটা তারা বলেনি, কিন্তু আমরা বলেছি জাতীয় সরকারের কথা। এইটুকু হলো ডিফারেন্স। আমি আপনার কাছে আর একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে এনসিপির নেতা উনি বললেন যে মালিক আপনার এটা করতে পারে না, করতে পারে বিধায় কিন্তু বাহরাইনে এই জিনিসটা ধরা পড়েছে। এটা কিন্তু একটা প্রমাণ যে মালিক এটা ম্যানিপুলেট করতে পারে। আমি এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি যে দেখেন, আজকে আমি একটা নির্বাচনী এলাকায় নির্বাচন করছি। আজকে আমি যে এলাকায় নির্বাচন করছি সেখানে জামাতে ইসলামের একজন মহিলা তিনি বিভিন্ন বাড়িতে যে ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার চাচ্ছে। তাকে যখন জনতা প্রশ্ন করে যে আপনি ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বার কেন চাচ্ছেন, তখন তিনি জনগণের জেরার মুখে বলেছেন যে আমাদের দল থেকে এটা চাচ্ছে। তা আমি তখন মনে করলাম যে দেখেন, প্রত্যেক প্রার্থীকে যদি আপনি মোবাইল নাম্বার নেন এবং তাকে যদি আপনি 1,000 টাকা করে দেন, এভাবে যদি আপনি 50,000 প্রার্থীকে দেন, তাহলে তো 5 কোটি টাকা দিয়ে আপনি 50,000 ভোট কিনতে পারছেন, এবং 50,000 ভোটে তো অনেক জায়গার ফলাফল নির্ধারিত হয়ে যাবে। এবং যদি ফলাফল নির্ধারিত নাও হয় তাহলে উচ্চকক্ষে আপনি কিছু আসন পাচ্ছেন। এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? আমি টাকার যে খেলা এখন শুরু হয়েছে, যে ভোটারদের কাছ থেকে ভোটার আপনার আইডেন্টি কার্ড এবং আপনার মোবাইল নাম্বারটা নিচ্ছে। আরেকটি কথা যে আমরা এখন কিন্তু ভোট চাইতে পারছি না, আমরা শুধু কথা জনসংযোগ করতে পারছি। কিন্তু অপরদিকে দেখেন, সরকার কিন্তু তার প্রশাসন দিয়ে গণভোটের পক্ষে তিনি একটি জনমত তৈরি করছে যাতে সবাই যাতে হা ভোট দেয়। অর্থাৎ সরকার কিন্তু আপনার ভোট চাচ্ছে, গণভোটের পক্ষে ভোট চাচ্ছে, কিন্তু আমরা প্রার্থীরা আমরা কিন্তু চাইতে পারছি না। এটা একটা অসামঞ্জস্য আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন চাইতে পারছি না আমার ভোট, কিন্তু সরকার ভোট বা না ভোটের পক্ষে ভোট চাচ্ছে। এইটা আমার কাছে ডিসিমিলারিটি মনে হয় যে এটা আসলে কেমন। এবং জনাব আজিজুল বারী হেলাল, রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছেন যে আগামী নির্বাচনে 4 কোটি তরুণ ভোটারের নির্বাচনের কিং মেকার হিসেবে অভিভূত হতে যাচ্ছেন। সে বিষয়টি আলোচনায় আনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আমি আপনার সঙ্গেই যুক্ত হচ্ছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। দর্শক, আমরা এবারেও সরাসরি যেতে চাই জুমে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। 4 কোটি তরুণ ভোটারের নির্বাচনের কিং মেকার এমনটি বলা হচ্ছে, এবং তাদের সক্রিয় অংশগ্রহণ কিন্তু নির্বাচনের ফলাফল আমূলে বদলে দিতে পারে বলা হচ্ছে। জানতে চাই, রাজনৈতিক দলগুলো কি তরুণদের ভাষা, ভাবনা, প্রত্যাশা বুঝে তাদের কাছে পৌঁছাতে পেরেছে? জনাব আজিজুল বারী হেলাল, আপনার অডিওটি আনমিউট করতে হবে। দেখুন, আমি মনে করি যে আমাদের দল বিএনপি আপনার আগামী রাষ্ট্র নির্মাণে, আগামী যে রাষ্ট্র মেরামতে তরুণরা কি ভাবে, তরুণদের কি ভাবনা, এই ভাবনা শীর্ষক আমরা অনেকগুলো কর্মশালা করেছি। সেখানে তরুণদের বক্তব্যগুলো আমরা সামারাইজ করে আমাদের যে এবার নির্বাচনে 8টি দফা আমরা দিয়েছি সেখানে সন্নিবেশিত করেছি। এবং তরুণ ভোটারদের একটা বিষয় যে তারা আগামী রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চায় তার যে বর্ণনা, সেটা কিন্তু দেখেন যে সমস্ত রাজনৈতিক দল আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একমাত্র বিএনপি প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস আলোচনা করেছে। যে বেকারত্ব আমরা কিভাবে ঘুচাবো, কর্মসংস্থান কিভাবে বাড়াবো, শিক্ষা নিয়ে কি কাজ করব, স্বাস্থ্য নিয়ে কি কাজ করব, এভাবে 8টা দফাকে আমরা লিটারেচার আকারে, লিফলেট আকারে মানুষের কাছে পৌঁছেছি, কর্মশালা করেছি, প্রশিক্ষণ দিয়েছি মানুষকে বোঝানোর জন্য। কিন্তু দেখবেন আর কোন দল তারা কিন্তু এই নির্বাচিত হলে, সরকার গঠন করলে কি করবে এটা কিছুই বলেনি। শুধুমাত্র দেখলাম জামাতে ইসলাম বলেছে যে তারা ইসলামিক রাষ্ট্র করবে, শরিয়া আইন চালু করবে, তাও খুব
কড়া করে যে বলেছে তাও না, এইসব বিষয়ে অনেক বক্তব্য আছে। একমাত্র বিএনপি কিন্তু আগামী রাষ্ট্রতে কি কি কাজ করবে নির্বাচিত হলে সেগুলো আমরা ইন ডিটেল আকারে বলেছি। সুতরাং তরুণরা অবশ্যই আমাদের এই বিষয়টা ভেবে দেখবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল। জনাব আব্দুল নূর তুষার, ফয়সাল মাহমুদ শান্ত দুজনের কাছে একটি অভিন্ন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগের অনুশোচনা নেই, রিকনসিলিয়েশন সম্ভব নয়, যুক্তরাষ্ট্রের দুজন সাবেক কূটনীতিককে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বক্তব্যের কূটনৈতিক তাৎপর্য কি এবং অনুশোচনা না থাকার বিষয়টি কিভাবে নির্ধারণ হচ্ছে? এটি কি রাজনৈতিক মূল্যায়ন নাকি আইনি প্রক্রিয়ার অংশ? জনাব আব্দুল নূর তুষার। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের জন্য কি কোনো কমিশন করা হয়েছিল? আহ্বান জানানো হয়েছিল যে এসে কেউ রিমোর্স করতে পারবে? আওয়ামী লীগের অনেক নেতা নাই, তারা পলাতক বা চলে গিয়েছেন, মামলা আছে। কিন্তু আওয়ামী লীগের আরো বহু নেতা যারা এলাকাতে মবের শিকার হয়েছেন কিংবা যাদেরকে নানানভাবে আক্রমণ করা হয়েছে, অনেকের নামে ভুয়া মামলাও হয়েছে, এদের জন্য কি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কোনো ব্যবস্থা করা হয়েছিল? ব্যবস্থা না করে রিমোর্স নাই, রিকনসিলিয়েশন নাই, এটা বললে তো আসলে আমরা জানি না। আমার মনে আছে 111 সরকার কিন্তু একটা রিকনসিলিয়েশন কমিশন তারা তৈরি করেছিলেন, তো সেটাও মানে সেইটুক করার তো চেষ্টা করা হয় নাই। আর আজিজুল বারী হেলাল যে এই মাত্র বললেন জামাতে ইসলাম জিতলে নাকি শরিয়া আইন প্রবর্তন করবে। জুলাই সনদে শরিয়া আইন আছে, তো জুলাই সনদের পক্ষে গেলে হ্যাঁ ভোট দিলে পরে শরিয়া আইন কেমনে করে করবে? আমরা যদি সনদে হ্যাঁ ভোট দিই, আমার এটাও খুব জানার ইচ্ছা, কারণ এনসিপি তো তাদের সঙ্গে যোগ দিয়েছে, এনসিপি তো এখানে আছেন, আমি এটাও খুব জানার ইচ্ছা। আমরা ফয়সাল মাহমুদ শান্তর কাছ থেকে বাকিটা শুনি। ধন্যবাদ। কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে হ্যাঁ, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন অবশ্যই গঠন করা উচিত ছিল, এটা নিয়ে আমরা বারবার বলছি, সরকার এখানে অবহেলা দেখিয়েছে। দ্বিতীয় জায়গাটা, তরুণদের ভোটারদের মধ্য দিয়ে আমরা মনে করি সত্যি সত্যি বাংলাদেশের নির্বাচনে একটা বড় প্রভাব পড়বে, এবং ছাত্র সংসদগুলোতেও আমরা দেখেছি যে তরুণদের অংশগ্রহণের একটা বড় ইফেক্ট আছে। তরুণরা আগামীর বাংলাদেশে কয়েকটা বিষয় খুব বেসিক্যালি গ্রহণ করতে চায়। একটা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী তাদের একটা চেতনা আছে, এবং ইসলামোফোবিক যে ন্যারেটিভগুলো, এটার বিরুদ্ধে তাদের তরুণদের একটা অবস্থান আছে। এই জায়গাগুলো তরুণরা খুব ভালোভাবে গুরুত্ব দিবে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ হচ্ছে চাকরি পরীক্ষাগুলো যেন সুষ্ঠু হয়, সেই জায়গাতে যেন পিএসসির মতো প্রতিষ্ঠানগুলো যেন স্বতন্ত্র থাকে, সেটা গুরুত্বপূর্ণ। আমি জাস্ট হেলাল ভাইয়ের একটা কথা একটু রেসপন্স করি 10 সেকেন্ডে, সেটা হচ্ছে যে তারা যেমন অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে, এর মধ্যে ফ্যামিলি কার্ড যেমন একটা প্রস্তাবনা দিয়েছে, কিন্তু ফ্যামিলি কার্ডে হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে, এটা কোথা থেকে আসবে? এক্সিস্টিং রাষ্ট্র ব্যবস্থা থেকে, সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।